রথের উপর অধিষ্ঠিত জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না, আর তাই সেই সঙ্গে রথের দড়ি টানাকে পূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। এই দিন উড়িষ্যা সহ ভারতের বিভিন্ন স্থানে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়। শ্রীধাম পুরীতে ভগবান জগন্নাথ দেব সহ বলরাম এবং দেবী সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে রথ টানা হয়। সেই রথ টানার জন্য পুণ্যার্থীরা দেশ বিদেশ থেকে পুরীতে আসেন। শ্রীধাম পুরীর রথের উচ্চতা ৪৫ ফুট। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব কবে পালন করা হবে। কারণ এই দিনই মর্তে আবির্ভাব হয়েছিল জগন্নাথ দেবের, তাই এই দিনকে জগন্নাথ দেবের জন্মদিন হিসাবেও পালন করা হয়। ২০২৪ সালের জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব হতে চলেছে ইংরাজির ২২শে জুন ২০২৪, বাংলার ৭ই আষাঢ় ১৪৩১। দ্বিতীয়া তিথি শুরু হবে ৭ই জুলাই ২০২৪ ভোর ৪:২০ থেকে এবং দ্বিতীয়া তিথি শেষ হবে ৮ই জুলাই ২০২৪ ভোর ৪:৫০। রথে চেপে মাসির বাড়ি যাবেন শ্রী জগন্নাথ দেব, সঙ্গে যাবেন দেবী সুভদ্রা ও বলরাম। কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি কেন এত পছন্দ, আর তারই সঙ্গে সেই মাসির নামই বা কী, আর কোথায় থাকেন বা সেই মাসি? আজকের ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি মোনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের বলবো, বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, তারই সঙ্গে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে তাহলে যাওয়া যাক। কলিঙ্গের রাজা ছিলেন ইন্দ্রদৌম্য। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত, আর সেই উদ্দেশ্যেই তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির শ্রীক্ষেত্রে। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে, কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ নেই। রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীলমাধবের কথা, আর ইনি নাকি ভগবান বিষ্ণুরই অন্য আর এক রূপ। অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা। এদের প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণ তনয়। বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন। সে ছিলেন বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন। তাকে উদ্ধার করলেন সুন্দরী সবর কন্যা ললিতা। ললিতা সবররাজ বিশ্ব বসুর কন্যা, আর সেই ললিতারই প্রেমে পড়ল বিদ্যাপতি। বিয়ে হয়ে গেল দুজনের। বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালে সবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও যেন উধাও হয়ে যায়, আবার ফিরে আসে। কোথায় যান বিশ্ব বসু? এইসব চিন্তাভাবনা ললিতার মাথায় ঘুরতে লাগলো। তারপর স্ত্রীকে প্রশ্ন করলে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে নীলমাধব রয়েছে, সেখানে রোজ পুজো করতে যান সবররাজ বিশ্ব বসু। নীলমাধবের সন্ধান তখন আর ছাড়ার নয়। অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীলমাধবকে। বিশ্ব বসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন শর্ত সাপেক্ষে। বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও কোনোভাবে সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ব বসু নীলমাধবের, আর তারই সঙ্গে বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটা সর্ষের দানা ছড়াতে ছড়াতে গিয়েছিলেন। যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের,
তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল। ভক্তি ভরে পুজো দিলেন নীলমাধবের, আর তারই সঙ্গে দৈববাণীও ঘটে গেল। এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এখন আমি মহা উপচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। ভীষণ রেগে গেলেন সবররাজ। ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে, কিন্তু কন্যার কাকতি মিনতিতে বাধ্য হলেন মুক্তি দিতে জামাতাকে। বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে। ইন্দ্রদ্যুম্ন মহা আনন্দে সেই জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু এই কি, নীলমাধব কোথায়? কোথায় আমার নীলমাধব? আটক হলেন সবররাজ। তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে নিম কাঠ, আর সেই কাঠ থেকেই বানাতে হবে বিগ্রহ। সমুদ্রের জলে একদিন কাঠের খণ্ড ভেসে আসলো, কিন্তু হাজার হাজার সিপাই সৈন্য হাতি ঘোড়া নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাষ্ঠদণ্ড। শেষে কাঠের একদিন ধরলেন সবররাজ, আর একদিক ধরলেন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি, আর তাতেই সমুদ্র থেকে তুলে আনা গেল সেই কাষ্ঠখণ্ড। এবার শুরু হলো মূর্তি গড়ার কাজ। সেখানেও আর এক গল্প। সে কাঠ এমন শক্ত যে মূর্তি গড়া তো দূরের কথা, কেউ ছেনি হাতুড়ি ফোটাতেই পারল না সেই কাঠে। তাহলে কিভাবে মূর্তি গড়বে? আবার মহারাজ ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন। ইন্দ্রদ্যুম্নের সেই অসহায়তা দেখে দুঃখ হলো জগন্নাথের। শিল্পীর রূপ ধরে স্বয়ং বিশ্বকর্মা এসে দাঁড়ালেন রাজার দরজায়। তবে শর্ত একটাই, 21 দিন আগে তিনি দরজা না খুললে কেউ যেন না আসে তার দরজায়। শুরু হলো কাজ। ইন্দ্রদ্যুম্নের রানী রুদ্ধিজা রোজই ওই দুয়ারের ধারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ। 14 দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদ্বার নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। কি হলো? কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতে গেল। তারপরই ইন্দ্রদ্যুম্ন এসে সেই কক্ষের দরজা খুলে ফেললেন। ভিতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে রয়েছে 3টি অসমাপ্ত বিগ্রহ। তাদের হাত পা কিছুই গড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা। তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ দেব বললেন যে আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ওইভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। এবার আসা যাক রথের কথায়। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠান হলো রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব, অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুণ্ডিচার বাড়ি, অর্থাৎ তার জন্মক্ষেত্র। বছরে একবার তিনি জন্মক্ষেত্রে যান 8 দিনের জন্য, তারপর আবার ফিরে আসেন তার শ্রীক্ষেত্রে। আর এটাই হলো ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার তাৎপর্য। বন্ধুরা, এই হলো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে তার সঙ্গে লাইকও করে দেবেন। আর আমার এই চ্যানেলে এই রকম ধরনের ধর্মকথা ও হিন্দু ধর্মে নানা রকম দেবদেবী কথা আলোচনা যদি শুনতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে থেকে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।